নাই, পড়ালেখা নাই। কি আঁকানো যায় বলেন তো? এটা কি দেখা যাচ্ছে? আই ডোন্ট নো। আচ্ছা, আমি কিভাবে জানবো? সম্ভব? আমার মনে হচ্ছে যে এটা একটু কিছু একটা করি, কিছু একটা করতেছি যাতে এটা আপনারা শিখতে পারেন। এটা হচ্ছে শিয়াল। সত্যি কথা। শিয়াল না? হ্যাঁ? না, ও শিয়াল। এখন মানে গুরুত্বপূর্ণ নেই, কি করেছে না করেছে, এরকম না বিষয়টা। কমপ্লিট হবে তখন প্রশ্ন ছিল। নেন স্যার, নেন। আপনারই ছাত্র। তুমি কিছু বলো। আমার মতো সারাদিন অপমান করেন। কাকে? আমার জিএস স্যার। ও তো জিনিয়াস। দেখছেন, আমিও জিনিয়াস, আপনিও জিনিয়াস। ভালোকে ভালো কি বলে জানেন? সেই ভালো সেই ভালো। এটা না বলছি এই থেকে এই দূরে ঘরবাড়ি হবে গাছপালা। ও অলরেডি আগেই বুঝে ফেলছে। হুম? এই হয়ে গেছে আমাদের আঁকানো, হ্যাঁ শেষ। এদিকে এদিকে শেষ, আমাদের ড্রয়িং শেষ। হুম। একটা কাজ করছি, এখান থেকে বের করে একটা গার্ডার দিয়ে সুন্দর করে আগে এভাবে প্রাইমারি স্কুলে যেমন করতাম। কিছু করছো না কেন? বাবু আমি মারো, আমি আছি। মার খাইলে ওই জায়গা জাহান্নামের আগুনে পড়বে না। অহিংসার গোটা শরীর পিছায় একে শেষ করে ফেলাই না। আমি অহিংসার নৌকা তীরে বাধা কি যে হচ্ছে কিছুই বুঝছি না। না, এটা হচ্ছে পিকনিকের নৌকা। বাবা, এই যে হাতি ঘোড়া দেখে কি হয়। নৌকা তীরে বাধা কিছুটা পিকনিকের নৌকা। এইগুলা সাফ করতে হবে দ্রুত। শুরু করলাম। এগুলো হচ্ছে আমরা কি দিলাম, টোন দিচ্ছি এখন না।
কিন্তু এই যে সময় বেশি পাওয়া যায় না, ঠিক আছে? মনে করি যে দ্রুত হয়ে যাবে, কিন্তু সময় কিন্তু আসলে বেশি, সময় দ্রুত, হ্যাঁ অনেক টাইম লাগে এগুলো করতে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখানে সময় পাবো না, ঠিক আছে? আজকে সবাই একটু খালি দেখেন, হ্যাঁ এগুলো আমি একটু কষ্ট করে করতেছি আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য। মনোযোগ দিতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার আছে। কি খাবার? পানি? সবাই দেখতে পাচ্ছেন? আপনারা কিন্তু বলবেন, হ্যাঁ কোনো সমস্যা টমস্যা হলে একটু বলবেন, না হলে কিন্তু আমি বুঝবো না যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। জি। বাবা, জমি জমি নাকি বললো? ভালো কথা বলছে তো। না আমি শান্তি পাচ্ছি না, আমি একটু স্ট্রংলি ভাবে বসি, হ্যাঁ এভাবে বসতে তো সমস্যা নেই কারো। সাবাস। তুমি আঁকাবা বাড়িতে গিয়ে, তারপরে এক স্যার যেভাবে আঁকাচ্ছে সেরকম খাতায় আঁকাবা। হ্যাঁ, আমার টাকাই আমি বলে আমার জিনিস নাড়বে না কেন? গেল। ও বিপদে পড়ে যাবে, এখন তোমার দায়িত্ব, কারেন্ট কিভাবে আনবো সেটা তুমি জানো। এই এদিকে আসলে নিচে বসতে পারি না। নিচে বসেই কাজ করা শিখতে হবে ম্যাম। নিচে না বসলে ড্রয়িং করে মজা পাবেন না। পা ভাঙছিল তো ওই জন্য সমস্যা হয়। পা তো আমারও ভাঙছিল, আমি তো মই ভেঙে পড়ে গেছিলাম। পা বাহ, চার গোলাই? আমি নিজেই কতদিন যাই না গো ভাই। অবশ্যই ছবি টবিগুলো দেখা হবে অনেক কিছু শিখবেন গেলে। মানে স্টাডি ট্যুর বলে যে একটা বিষয়, সেকশন তো আছে, শিক্ষার মাঝে মানে একটা সিলেবাস শিখতে কত না হলে অন্তত বেশি বেয়াদবি হয়ে যাচ্ছে। না না ওইখানে যায় একটা ডাক্তার বলবে ওখানে গিয়ে এটা সেটা করে আপনি নন দিয়ে না অতটুকু বললেই হবে। অনেক অনেক কি দুইটা নোংরা একটাই মোটা। মানে এখানে আরেকটা হুম। লাস্ট ফিনিশিংটা দেখবেন, এখন বুঝতে পারতেছি না কিছুই। অনুমান করতে শিখতে হবে, জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াগুলি অনুমান করা। আপনি কোন ডিপার্টমেন্ট এই দর্শন দর্শন?
কি স্টুডেন্ট? কোথায় মাস্টার্স? দেখাবো দার্শনিকের সুর বড় বড় না অ্যারিস্টটলের এতখানি নাই পেলেন আমার তো লাইক নাই পরে আনসার আমি তো ব্যবসা করতে যে একটু সমস্যা হচ্ছে, তাই হচ্ছে আমি চুল কেটে ফেলছি। থ্যাংক ইউ। ব্ল্যাকটা কি হলো? ও মালিক সামান এদিকে সামান চলে গেল ও তো গুড বয়। ঠিক আছে শুধু রং বের করতে হবে ভাঙবে না তো এটা রিল্যাক্সে কাজ করতে হবে কিন্তু গাড়ি বের করতে হবে সিএম সাহেব তো টাকা नॉर्थ अमेरिका इसके बाद সমস্যা নেই ওটা ঠিক করার সময় বাড়াই খালি বোঝা গেলেই চলি এটা সার সবগুলো দিয়ে খুশি ব্রাইটনেস কমানো থাকলে বোঝাটাও কম যাবে। তাহলে আপনি ওই আঁকা মেলা দেখতে পাবেন ব্রাইটনেস বাড়াই দিলে একটু সাদা সাদা দেখতে পাবেন হুম। যদি প্র্যাকটিক্যাল কোশ্চেন বিএমপি লোক থাকে এই জীবনও এই মার্ক দিবে কি দিবে না? মার্ক দিবি না কেন? আমি লিখবো পারছি তো তিনটে আমাদের পরীক্ষার হলে কি জানি আকাশি বলছে সে একজন হচ্ছে দাড়ি পাল্লা খাইছে হ্যাঁ পরে সামনে যে দাড়ি পাল্লা খাইছে তোমাকে দেখলে নাম্বার দিল দাওয়া দিলাম আর ওরকম ডাইরেক্ট বললে স্যার খুশি হয়ে যাবে ওরা সার্ভার যোগ্যই তাই না? শিক্ষার্থীদের মধ্যে রাইট। মতবিভেদ তৈরি করে হয়েছে জিএম সাহেবের কথা সোয়া বুঝার গাইড করেছি কিন্তু এই এরা কিন্তু বেশি কথা করছে। কয়েক বছরে মনে হয় আজকে প্রথম মনে হয় রাইট করলো না মাস সাবজে কপি করতে হ্যাঁ হ্যাঁ আপনারা আগে মনে না না এই কথা বললে আমরা সবাই গান শোনান। আমি শুনি কোনদিন বলবি কি না আল্লাহ কোথায় রেখে আসলেন আপনি
ও আব্বু নিয়ে গেল এত তাড়াতাড়ি? বাজারে ছিল। এগুলো হচ্ছে যে ইয়ে দিয়ে রং দিয়ে করলে মনে হয় বেশি কম সময় লাগে তাই না? Drawing করতে। ওগুলো এখন আপনারা পারবেন না। অনেক ওই যে ইয়ে অনেক সময় লাগে তো। মানে এটা দিয়ে এমন যতটা করে শেড কাজ হচ্ছে করে। ওটা করার জন্য, জল রঙের জন্য সবার আগে দরকার হচ্ছে ড্রয়িং শেখা। আপনি ড্রয়িং শিখতে না পারলে জল রং করতে পারবেন না। রঙের মাপ না বুঝলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল রং নষ্ট হয়ে যাবে তখন। তারপরে তো আমি বলছিলাম না যে সেকশনে সব ইয়েতে বেজিংয়ের কাজ জল রং আরো ইজি হয় না স্যার আঁকানো ইজি হয় ড্রয়িং করতে জানলে ওটা হচ্ছে খুব ইজি হয়, ড্রয়িং না করতে পারলেই হচ্ছে যে জল রঙে ওই ভয়ঙ্কর হয়। এরকম উপরে যে গাঢ় একটু মনে হচ্ছে নিচে দিক লাইট জল রঙে অটোমেটিক করলে ওই টাইমই চলে আসে ঠিক আছে স্যার না, একটু ব্যাপার আছে, আছে কিছু কিন্তু ওই অনেকটা হয়ে যায় রঙের তারতম্য আছে তো। উপর থেকে নিচের দিকে নামাইতে হয় তো হুম, হুম, হুম। আমাদের রঙটা ওইটাই আস্তে আস্তে নামাইতে হয় পেন্সিলের ব্যবহারগুলো একটু দেখেন। মাথা ধরছে আমার। দূরে তো ছোট ছোট করে টোন দিতে হবে, এগুলো দূরে না, দূরে এগুলো ছোট ছোট করে। এগুলো ড্রয়িং অত ডিটেলস করতে হয় না, মানে ডিটেলস করবেন কখন, যখন আপনার, আপনি চারুকলায় করতেছেন, আপনার দরকার ডিটেলিং করা, আপনার হাতে 10 দিন সময় আছে, তখন ডিটেলিং করবেন। কিন্তু এখন আপনাদের এত ডিটেল করার দরকার আছে কি? এখন শুধু আপনাদের মোটামুটি বেসটা মানুষ দেখবে। দেখেন এখানে আমি একটু হালকা আলো ছাড় দেওয়ার চেষ্টা করলাম, মানে এই যে এগুলো হচ্ছে একটু রোদ রাখলাম, যেখানে একটু রোদ টোদ পড়ছে, আর বাদ বাকি একটুকু কি করতেছি, একটু ছায়ার মধ্যে ঢেকে দিচ্ছি। কিন্তু এগুলোর মধ্যে আর বিস্তর কাজ আছে, এতটুকু কাজ করতে গেলে দেখা যাচ্ছে 1.5-2 ঘন্টা লেগে যাবে আমার। হ্যাঁ, এই জাস্ট অল্প অল্প একটু বোঝার চেষ্টা করেন, যে একটু একটু আলো ছায়া ধরার চেষ্টা চালাচ্ছি আমি, ঠিক আছে? এটাই ভাবলেই হচ্ছে। না না না, এটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, এটা এত টাইম নিব না। এগুলো জাস্ট হচ্ছে আপনাদের একটু বোঝার জন্য আমি একটু ইয়ে করাচ্ছি। কিন্তু এই জিনিসগুলো না বুঝলে আপনারা পারবেন না, বুঝছেন? খালি ছবি আঁকাই তো বিষয় না, ছবি আঁকার তো একটা বিষয় থাকে, যে আপনি কিভাবে কি করবেন, কিভাবে কি না করবেন, কোথায় আলো দিবেন, কোথায় ছায়া দিবেন, আলো ছায়াগুলো কিভাবে প্রকাশ করবেন, আছে না বিষয়গুলা? ওগুলো আপনার তো ধরা লাগবে। আমি
আমি জাস্ট আপনাদের যেটা না করলেই না, অতটুকু করে ছেড়ে দিব। জাস্ট এখানে আপনাদেরকে একটু আলোচনায় আমি বোঝাচ্ছি, বোঝানোর পরে ছেড়ে দিব। কোথায় ডার্ক দিচ্ছি, কোথায় হালকা দিচ্ছি, এগুলো একটু খালি বোঝেন তাহলেই হচ্ছে। আর টোন গুলা দেখেন, ক্যারেক্টার টোন। ক্যারেক্টার বলতে যে এই ল্যান্ড আমার যেরকম, ঠিক আছে, ওই ল্যান্ড অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের কি করতে হয়, টোন দিতে হয়। দেখেন ল্যান্ড আস্তে আস্তে এদিক নেমে যাচ্ছে না, আমার টোন কিন্তু এখন এইভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে। এগুলোই হচ্ছে আপনাদের বেসিক। আবার এটা এদিক থেকে নেমে যাচ্ছে না, আমার টোন কিন্তু এদিকে যাচ্ছে। এবার এই জায়গাটা আমরা কি করলাম, একটু মাটি রাখলাম, তাই না? মাটি রেখে এই জায়গাটা একটু ডাউন না, একটু ঢালু না, এই ঢালুর জায়গাতে আমরা কি করলাম, একটু ডার্ক করে দিলাম। একটু ডার্ক করে দিলে কি হলো, এই জায়গাটা হচ্ছে একটু ডাউন হয়ে গেল, আর এটা কি হলো, একটু উঁচু হয়ে গেল, তাই না রাস্তাটা? মানে এইভাবে ছোট ছোট করে ধরে ধরে প্রতিটা জিনিস কাজ করতে হয়, তাহলে দেখবেন যে অনায়াসে এটা দেখেন আস্তে 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 চেঞ্জ হচ্ছে। এগুলো করতে হবে। আচ্ছা, আমরা এই জায়গাগুলো আর একটু পরে হাত দেই। আপাতত একটু নিচের দিকে, একটু গ্রাউন্ডের দিকে এই জায়গাটা একটু ডার্ক করবো, কারণ এইখানে সূর্যের আলো পৌঁছাবে কম, তাই না? সূর্যের আলো কম পৌঁছাবে না, তার মানে এখান থেকে যে দেখেন একটু বড় হতে হতে আস্তে 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 এটা কি করলাম, এই যে রাস্তার পাশ দিয়ে একটু ছোট ছোট করতে করতে এটা হারায় ফেললাম। তার মানে কি হলো, যে দেখেন এই কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে গেছে, আবার ওদিক থেকে এটা দূরে, মানে এই পথটা যে কাছের না, একটু দূরে। এই জন্য এই ছোট ছোট বিষয়গুলোকে কাছ থেকে বড় করতে হয়, বড় থেকে ছোট করতে হয়। ওকে, এখন এটা একটু রাস্তা মনে হচ্ছে, এই রাস্তাটাকে আরেকটু মার্জিত করার জন্য কি করব, রাস্তার পাশ দিয়ে একটু ডার্ক, একটু ডার্ক দিব, আবার কোথাও একটু লাইট দিব, দিয়ে ছেড়ে দিব। এগুলা একটু কাছে চলে আসছে না, আমার কাছে চলে আসছে না, এগুলা এগুলো তো দূরে। এই কাছে আসার বিষয়গুলা তখন কি হবে, হ্যাঁ, টোনগুলো একটু বড় বড় হলো। এই যে এইগুলাই হচ্ছে বেসিক, বুঝছেন? এইগুলাই হচ্ছে বেসিক। এই বেসিক জিনিসগুলো শেখানোর জন্যই ধরেন যে এই যে এইভাবে আপনাদেরকে প্রতিদিন আমি প্র্যাকটিস করতে বলি, যে লটস অফ প্র্যাকটিস করেন। লটস অফ প্র্যাকটিস করলে দেখবেন যে ইজি হচ্ছে। আর কালার নাই না এখানে, কালার লাগে এটা থেকে একটু হালকা লাগবে। 24 টাকা লাগে এই যে এটা এটাও হবে না, বানায় না খুবই হালকা করে দিতে হবে এটা, হ্যাঁ? খুবই হালকা, আর কোথাও কোথাও, আছে ওইটা না 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 ওটা না, ওইটা হবে এটা কোথাও কোথাও হচ্ছে আবার ইয়ে করবেন। এটা খুব হালকা, এটা তো আসমানি কালার। এই যে পানির ক্যারেক্টার দিচ্ছে না, পানির ক্যারেক্টারটা একটু সোজা করে রাখার চেষ্টা করবেন, খুবই হালকা, কোথাও ছেড়ে দিতে হবে। বলেন বলেন কি বলছে, আমি না কে কি বললো? স্কাই ব্লু, রয়্যাল ব্লু, নেভি ব্লু, এই ব্লু স্কাই ব্লু, আর এটা লাগে ইন্ডিগো। এই এগুলোর নাম এত মনে রাখতে হবে না, আমি আমারই আজ পর্যন্ত এগুলোর নাম মনে থাকে না। নাম মনে রাখে কি হবে, আমার রং আমি তৈরি করে নিব। আর সারা জীবন শিখছি ব্লু মানে নীল, ইন্টার ওঠার পরে ব্লু হয়ে গেছে আসমানি। এটা যে এত পাজি, ওর চোখ দেখলেই মনে হয় যে প্রচন্ড দুষ্টু ছোট থেকেই, তাই না তাসনিম? ইন্টার ওঠার পর থেকে আসমানি রং শিখছে তখন। এই নৌকার লাইনটা দিছি আপনাদের বোঝার জন্য, আসলে এই লাইনগুলা হয় না, বোঝা গেছে? লাইনগুলা বোঝা যায় না নিচেরটা, ওটা তো পানির সাথে মিশে থাকে, পরিষ্কার পানি আপনি কিভাবে বুঝবেন, থাকে বোঝা যায়? নৌকা তো আসলে ইজি জিনিস, নৌকা খালি দুই একটা লাইন দিবেন, একটু ক্যারেক্টারটা বুঝাই দিবেন, দেখবেন যে নৌকা হয়ে গেছে, আমাদের হবে। সব হবে। এই যারা হয়েছে, যারা
তাসনিম জারা নামটা তোমার জটিল। জারা নামটা কি রাখছিল? জারা? ডাক্তার হ্যাঁ, এটা আপনি আমি যারা রাখছি, অরিজিনালি ওর নাম জারা না। আপনি কিভাবে জানেন? আমি জানি না, আপনি তো ডাকেন তাসনিম যারা, তাসনিম শুধু বলতে ইচ্ছা করে না, তাসনিমের পাশে যখন জারাটা বলি এই জন্য তো বললাম তখন মনে হয় যে পারফেক্ট হয় জারাটা। এই দেখেন, এই যে এগুলো আমি করে জাস্ট হচ্ছে এখান থেকে ছেড়ে দিব। হ্যাঁ, এই যে এখানে একটু ডার্ক দিলাম, ডার্ক দিয়ে এখানে একটু ডার্ক দিলাম, দিয়ে আস্তে করে এটা ছেড়ে দিব। আমার দরকার নাই, এতটুকু বোঝা গেলেও কিন্তু এনাফ, তাই না? আবার কয় হ্যাঁ। এই কি করবো আর কি করবো আর কি করবো, কাজ করে পাচ্ছি না। আমার কাছে এমনি অনেক সুন্দর লাগছে। এইভাবে একটা রশিদ চৌধুরীর একটা ক্লাসিক্যাল দাও। রশিদ খান।
উস্তাদ রশিদ খান। হুম। মোটামুটি ভাব চলে আসছে না? আসেনি? চোখে দেখলে আসতেছে না, ফোনে দেখলে আসতেছে। অপেরা দেবো স্যার, অপেরা মিউজিক শুনেন না? অপেরা ভালো লাগে না। ডক্টর ইউনিসের মেয়ে অপেরা শিল্পী। তুমি কি তাকে পছন্দ করো? ছেলে সুন্দর তো, গান সুন্দর। না, এই জন্য তো বলতেছি তোমার বিয়ে শাদীর ব্যাপারে প্রস্তাব পাঠাবো। আপনার সিনিয়র। আমার সিনিয়র? আমার তো সিনিয়রই। রাজি কালাম মানে আমার বলার না, তুমি রাজি হলে তোমাকে বলবো। একটা খুব কথা ভালো লাগছে না আপনার উস্তাদের গান। গানই তো হচ্ছে, রাখো। কি করতেছো দেখো তো। হারমোনিয়ামই বাজছে 4 ঘন্টা ধরে। হ্যাঁ, তাই তো বাজবে। এগুলো ধৈর্য লাগে শোনার জন্য। এই ধৈর্য যাদের না থাকবে তারা ছবি আঁকতে পারবে না। গোবিন্দ সঙ্গীত শুনবো, দাও। তাও ভালো লাগবে। তাহলে এটা থেকে অপারেশনে তো বেশি ভালো ছিল। জি ম্যাম। জি। না না না, ছবি কিছু জিনিস আছে যেগুলোতে হচ্ছে আপনার একটু ধৈর্য দিতে হবে, বুঝছেন? না না, আধা ঘন্টা বলতে যে এখানে আমি সাবজেক্ট বেশি নিছি না। এখানে যদি আমি শুধু একটা নৌকা নিতাম, ছোট্ট একটা গাছ নিতাম, এতগুলা না দিতাম, তাড়াতাড়ি হতো না। ওটাই বুঝতে হবে। এটা হচ্ছে আমি লাস্ট যখন 2011 সালে যখন স্টেজে উঠি তখন এই গানটা গাইছিলাম। হ্যাঁ, আর প্রথম গাইছিলাম হচ্ছে তোমার ওই যে আহ, আপাতত মনে আসতেছে না, প্রথম একটা গাইছিলাম। আর এটা হচ্ছে দ্বিতীয়বার উঠে গাওয়া। কিন্তু এই গানটা গাইতে যায় খুব বোরিং হয়েছি। এরপরে যখন হচ্ছে যে একটা জেমসের ঝাঁকানাকা গাইছি, তখন মনে করো যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। দিয়ে মনে হয়েছে এইসব গান ঘরোয়া পরিবেশে গাওয়া উচিত, স্টেজে না। এরকম মনের শান্তির জন্য শোনা উচিত। হ্যাঁ। এই হচ্ছে বিষয়। একা একা নিজের আপনি শুনবেন, দেখবেন ভালো লাগবে। তারপর সেই আমার সময় বন্ধুরা কথাই আমাকে বলে হচ্ছে আমি নাকি রিয়েল আর্টিস্ট। কিন্তু রিয়েল আর্টিস্ট তারা যাদের মন সুন্দর, বুঝছেন? যার মন সুন্দর সে ভালো ছবি আঁকাতে পারবে। আর হচ্ছে গান শুনবেন, কাজ করার সময় গান শুনবেন, দেখবেন যে একটু একাকিত্ব দূর হবে, একটু ভালো লাগা তৈরি হবে। এবং যে কোনো জিনিস আঁকার জন্য একটু কাছ থেকে একটু ভাববেন যে আসলে এই জিনিসটা যে আমি আঁকতেছি, এখানে ছায়া পড়লে কেমন হবে, আলো পড়লে কেমন হবে, বা আমি জিনিসগুলোকে কিভাবে দেখবো, কিভাবে অবলোকন করব। দেখবেন যে অনেক কিছুই ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এই কোথায় রেখে আসলে ক্লাসে কমপ্লিট হবে না। হুম। এটা তো আজকে কমপ্লিট অসমাপ্ত থেকে যাবে। না, সমাপ্ত করে দেবো। একটা বাজুক, সমস্যা নেই, কমপ্লিট করে দিই। ফুল ডিটেলস হলে একটা বাজে এগুলো দিলেও হয়, না দিলেও হয়। হ্যাঁ, আমি একটু দিলাম।
দেখেন আসলে মানে এই যে একটু একটু করে করতেছি না, এটা দেখা যাচ্ছে আরো তাড়াতাড়ি শেষ করলে কিন্তু করা যাবে। এই যে রংগুলো আমি একটার পর একটা কিভাবে সেট করতেছি, এটাই কিন্তু সবচেয়ে মুখ্য বিষয়। রংগুলা চাপানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে অনেক অন্যরকম ভাবে কিন্তু চাপানো যায়, তখন কি হবে জানেন, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এই ধরনের এই নীল রংটা কিন্তু এখানেও যাবে, বিশেষ হয় এই জায়গাতেও কিন্তু এই নীল রংটা যেটা দিচ্ছি না, এটাও যাবে, কারণ আকাশ থেকে তো রংটা এটা নিচেও তো পড়তেছে না, তাহলে এখানে কেন যাবে না? এরকম অনেক কিছু বোঝার বিষয় আছে। আপনাদেরকে আমি প্রাথমিকভাবে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই রংগুলা স্টেপ বাই স্টেপ চাপাইতে হয়, আলো ছায়াগুলো কোথা থেকে আসছে এটা বুঝতে হবে। দেখেন আমি এই জায়গাটা আলো রাখলাম, এই জায়গাটা আলো রাখছি, এই মাঝখানে একটু আলো রাখছি, এখানে হালকা হালকা আলো রাখছি, গাছের যে মাথায় মাথায় কিছুটা আলো দিচ্ছি, তাই না? তাছাড়া আস্তে আস্তে ডার্কের দিকে যাচ্ছি না, তাহলে আলোটা আমি কোন দিক থেকে কাউন্ট করতেছি? আলোটা কাউন্ট করতেছি আমি এই দিক থেকে। এই জিনিসগুলোকে বোঝা শেখেন, আলোটা কাউন্ট করতেছি এই দিক থেকে। আর আলো ছায়া যদি না থাকে তাহলে সেই ছবিটা কি হয়? মৃত, ছবির কোনো মূল্য নাই। তার মানে আলোটা যদি আমি এই দিক থেকে দেই, তার মানে এদিকে আমার ছায়া পড়বে। তার মানে দেখেন এই অঞ্চলটা, এই অঞ্চলগুলা, এই অঞ্চলগুলা, এই অঞ্চলের কিছু অংশ দেখবেন একটু ডার্ক হবে, তাই না? ডার্ক হবে। আচ্ছা, এখন এই আলো ছায়া বুঝতে পারলে এবার যেতে হবে কম্পোজিশনে। কম্পোজিশনটা কি? কম্পোজিশনটা মানে সাজানো গোছানো। আপনি যখন আমার ছবির দিকে তাকাবেন, প্রথম দিকে দেখবেন এটা কিন্তু রাফ। ধরেন এই কাজে 10% হয়নি এখনো আমার মতে, এটা রাফ। যখন আমি এই দিক দিয়ে ছবিতে যখন প্রথম তাকাবো, তখন কিন্তু আমার এই যে মাটির এখানে চোখ যাচ্ছে না? যেতে যেতে চোখ এটা কিন্তু ঘুরে গেছে। নৌকাতগুলো চোখ যেতে যেতে দেখবেন আবার এদিকে যাচ্ছে, যেতে যেতে চোখটা কিন্তু আমার এই দিক দিয়ে ঢুকে চলে যাবে, যাবে না? চোখটা কিন্তু আমি বেরোতে দিব না। এটা হচ্ছে শিল্পীর একটা কলা কৌশল। আমি চোখটাকে আপনাদেরকে যেদিক দিয়ে ঢুকাবো, আপনারা সেদিক দিয়ে তাকাবেন। এই জন্য এই সিস্টেম করে ডাকছি, যাতে আপনার চোখ এর মধ্যে থেকে বের করতে না পারেন। এটা শিল্পীর একটা সার্থকতা। চোখটাকে আপনি আপনার মধ্যে আমি এইভাবে ঘুরাচ্ছি, এইভাবে ঘুরে আপনি নৌকাগুলো দেখবেন, নৌকাগুলো দেখার পরে এই পর্যন্ত যাবেন, যে দেখবেন সাদা অফ, তখন চোখটা আপনার আবার ফিরে আসবে, আবার যেখানে যেখানে সাদা আছে আপনি একটু ঢুকবেন, ঢুকে যেতে পারবেন। তারপরে এই গাছের দিকে যে আলো ছায়া ছাড়বো না যখন, তখন আবার চোখটা আপনার এখানে খেলবে। এটা হচ্ছে শিল্পীর মূল কলা কৌশল। বোঝা গেছে? এই কারণে এই ছোটখাটো জিনিসগুলো সাজানো গোছানো যে বিষয়গুলো, সেটাকেই বলে হচ্ছে ডিজাইন বা কম্পোজিশন সেন্স। ওকে, কম্পোজিশন কম্পোজিশন জাস্ট মনে রাখবেন যে কম্পোজিশনটা কি, পার্সপেক্টিভ কি, আর আলো ছায়া কি। পার্সপেক্টিভটা কি দেখেন। এখন পার্সপেক্টিভটা হচ্ছে যে এই জায়গাটা যত বড়, কথা ধরেন এই জায়গাটা ততই বড়, কিন্তু এই জায়গাটা আমাদের দূরে না, এই জন্য আমরা এটা কি দেখছি, আস্তে আস্তে ঘুরে গিয়ে ছোট দেখছি। আবার দেখেন নদী কিন্তু আরেকটা এই দিক দিয়ে চলে গেছে, ওইদিকে কিন্তু আমি অপশন রাখছি। তার মানে এই জায়গাটা দূরে ছোট কেন দেখাচ্ছে? দূরে আছে তাই। এটাকে বলে হচ্ছে পার্সপেক্টিভ সেন্স। ওকে, এই পার্সপেক্টিভ হচ্ছে কয়েক প্রকার হয়। একটা বার্ডস আই ভিউ হয়, যেটা আকাশ থেকে পাখি যদি দেখে, পাখি যদি আকাশ থেকে এটা দেখে, পাখি কি দেখবে? এই চারকোনাটা কিন্তু দেখবে, কিন্তু আসলে এটা কি চারকোনা? চারকোনাটা না। আবার এটাকে যদি এইভাবে রাখি, পাখি তখন এটাও দেখবে, এই তলটা দেখবে, এটা আর এটা কিন্তু দেখতে পাবে না। এটাকে বলে বার্ডস আই ভিউ। আবার পাখি আমি যখন এইভাবে দেখবো, এটা হচ্ছে ফ্রন্ট আই ভিউ, তখন আমি এটাকে কি দেখতে পাচ্ছি? এটাকে আমি এই যে এই ফ্রন্টটা দেখতে পাচ্ছি, এই সাইডটা দেখতে পাচ্ছি, আমি এই সাইড দেখতে পাচ্ছি না। আবার এখান থেকে যে এই যে রাবারের যে এই লাইনটা আছে না, এই লাইনটা কিন্তু এটার থেকে আমি বড় দেখতে পাচ্ছি, কারণ এই লাইনটা আমার কাছে আছে, এই লাইনটা দূরে আছে। এটাকে বলে পার্সপেক্টিভ। এই কয়েকটা জিনিস আপনাদেরকে প্রাথমিকভাবে আগে বুঝতে হবে, যে পার্সপেক্টিভটা কি, কম্পোজিশনটা কি, এবং আলো ছায়াটা কি। এই কটা জিনিস বুঝতে পারলে ছবির মধ্যে আপনি ঢুকতে পারবেন। এবার আপনি ছবিতে অ্যাপ্লাই করবেন আস্তে 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 আস্তে। প্রথম দিকে আপনার ছবি 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, কিন্তু একটা ছবি এঁকে শেষ করতে হবে।
ওটা তো আমি করছি হচ্ছে যে ওটা অভিজ্ঞতার জন্য, প্রয়োজনে আপনারা একটু ভেবে নেবেন যে, বা দেখে নিলেন আপনার বাড়ির আশেপাশে প্রকৃতি দেখলেন যে এখানে কত সুন্দর একটা জায়গা আছে, জায়গাটা আমি একটু আঁকার চেষ্টা করি। হ্যাঁ, দেখে দেখে আঁকানো সবচেয়ে ভালো, উত্তম। না দেখে আঁকাইতে হয় না। দেখে দেখে আঁকাইলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেন এই কাজ এখনো বললাম না 10% মাত্র শেষ হয়েছে, এখন অনেক বাকি। তাহলে পরিপূর্ণ করলে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে দেখতে। পরিপূর্ণ করবে না পরিপূর্ণ করতে সময় লাগবে। আর হুম, ক্লাস লাগবে কিন্তু এটার অর্থ কি জানেন? আমি যদি একবার তাড়াহুড়ো করে ছাট করে কোনো রকমে অর্ধেক করে শেষ করে দিলাম, ওটা যেমন আমার অর্ধেক হয়েছে, অর্ধেক কাজ শেষ হয়নি। ছাত্ররা ধৈর্য হারায় গেছে, স্যারও ধৈর্য হারায় গেছে, অথচ আমরা একটা ছবি একে 10 দিন 15 দিন ধরে, এখানে 2 দিন ক্লাস দিচ্ছি 1 ঘন্টা করে, তাই সবাই ধৈর্য হারায়। বুঝছেন? এই জন্য প্রথম দিকে আপনাদের কি করতে হবে, ধৈর্য নিয়ে একটা কাজ 3 দিন লাগুক, কিন্তু একটা কাজ শেষ করতে হবে। পরবর্তী যখন কাজটা ধরবেন তখন কি হবে, কাজটা 2 দিন লাগবে। তারপরে যখন কাজটা করবেন তখন কি হবে, 1 দিন লাগবে। তারপরে যখন করবেন তখন দেখবেন 5 ঘন্টা লাগবে। আস্তে আস্তে করতে করতে, একটা জিনিস প্র্যাকটিস করতে করতে তখন দেখবেন যে 10 মিনিটের মধ্যে আপনার একটা স্কেচ, কালার স্কেচ না হোক, একটা পেন্সিল স্কেচ আপনাদের কমপ্লিট। কিন্তু এটা কি একদিনে হবে? হবে না কিন্তু। এই জন্য একটা জিনিস পরিপূর্ণভাবে শেখেন, শেখার পরে দেখবেন যে অটোমেটিক। বেশি সময় করবে। হ্যাঁ, এর পরের দিন আমরা থিওরিক্যাল ক্লাস করব না। থিওরিক্যালটা একটু কম নিয়ে না, আগামী দিনে আমরা থিওরিক্যাল কোনো ক্লাসই করব না, আমরা এসে প্র্যাকটিক্যালি করব। এবং এই দৃশ্যটা যতদূর পর্যন্ত হবে আপনারা ততদূর সবাই ততদূরই করবেন, এসে আমরা সেদিন একসাথে। স্পেশাল না, এই দৃশ্য আমি 3 থেকে 4টা করব, এবং 3 থেকে 4টার মধ্যে 2টা ওনাদেরকে মুখস্থ করাবো। 2টা যখন মুখস্থ করাবো না, তখন ওদের হ্যাবিট হয়ে যাবে। হ্যাবিট হলে তখন আমি ডিটেলিং গেলে ওরা বুঝতে পারবে ডিটেলস। বুঝছেন? আমি তো এটা দিয়ে এত কম টাইমে করতেছি। আমি সুচ দিয়ে যখন ছবি আঁকি, সুচ দিয়ে, বুঝেন, একটা ছবি সুচ দিয়ে যখন আমি আঁকি, একটা একটা করে লাইন দিতে চিন্তা করেন তো আমার কত সময় লাগতে পারে। এই ধৈর্যটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। আমি সুচ দিয়ে একটা যখন পেন্টিং করি, বড় এত বড় একটা পেন্টিং সুচ দিয়ে করতেছি, সুচ দিয়ে কতটুকু সূক্ষ্ম লাইন হয়, ওই লাইনগুলো দিলে আমি পুরো করতে পারবো? তো এইরকম কাজ করতে করতে আমাদের ধৈর্যগুলো অটোমেটিক চলে আসছে। এই জন্য ধৈর্যশীল হতে হবে, তাড়াহুড়া করতে হয় না ছবি আঁকার ক্ষেত্রে। বুঝছেন? তাড়াহুড়া করলেই কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। যেমন আমি যখন কোচিং এ যাই, আমাকে মনে হয় 3 মাস টানা পেন্সিল দিয়ে খালি বলছে লাইন আঁকো আর গোল আঁকো, অন্য কোনো কাজ করতে দেয়নি, না বোতল না গ্লাস, কিচ্ছু করতে দেয়নি 3 মাস। লাস্টে আমি বিরক্ত হয়ে বলছিলাম আমি কোনোদিন কোচিং এ করতে আসবো না, কোনোদিন পড়তে যাবো না। তারপরে আমার সে ফ্রেন্ডরা আমাকে জোর করে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে। তারপরে এসে আবার 1 মাস। তারপরে যখন 4র্থ মাসে আমি গেলাম, তখন আমাকে বলতেছে কলস আঁকো, আমি চট করে এঁকে ফেলতেছি, কি ব্যাপার? গ্লাস আঁকতে বলতেছে, এঁকে ফেলতে পারতেছি। যে কোনো পটারি, পার্সপেক্টিভ, ইট দিল করতে, একপালা ইট, প্রতিদিন ইট করতেছি। ইট করলে যে পার্সপেক্টিভ সেন্স বাড়ে, কাছে দূরের লাইন গুলা কোনটা কাছে কোনটা দূরের, সবচেয়ে বেশি সেন্স বাড়ে ইট আর গ্লাস করতে। এগুলো করতে 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 তখন আমি মনে হলো যে আমার লাইন টাইন যদি আমি আরো 2 মাস করতাম আরো ভালো হতো। বুঝছেন? এই ছবি আঁকা জিনিসটা হচ্ছে এরকম। তারপরে ওই যে বললাম যে যখন পরীক্ষা আমি দেই, পরীক্ষাতে 30-এর মধ্যে প্র্যাকটিক্যালে আমি 29 পাইছিলাম। আমার ওয়াইফ পাইছিল মনে হয় 27, আর আমার এক বান্ধবী পাইছিল মনে হয় 30-এ 30। একসাথে কোচিং করতো, কিন্তু ওই আবার আমার থেকে থিওরি থাকা গেছিল, দিয়ে ওই হচ্ছে সেকেন্ড, আমি হচ্ছে পঞ্চম। মেরিটে ধরেন 2-3 হাজার স্টুডেন্টের মধ্যে মেরিটে 1 থেকে 5-এর মধ্যে থাকাটা অনেক। তারপরে যে চুজ নিলাম পেন্টিং, প্রিন্ট মেকিং, ওখান থেকে গিয়ে প্রথমে সেকেন্ড ক্লাস পাইলাম ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে পাইলাম হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড হলাম। আস্তে আস্তে হতে হতে তারপরে অনার্সে গিয়ে হচ্ছে আমার সাবজেক্টে প্রিন্ট মেকিং আমি টপ করলাম। মাস্টার্সেও ওদের ধরাছোঁয়ার বাইরে, ওরা কাজ করছিল হয়তো 60-70টা, আমি করছি 500টা ছবি আঁকছি। 500টা ছবি আঁকার চিন্তা করতে পারেন আপনি। এখানে আসার আগে আরেকটা আমার খারাপ লাগছে যে এই যে বড় ভাই যার কথা বললাম, আমি আসার পরে বড় ভাইয়ের আমি একসাথে ক্লাস নিতাম। স্যার কি করলো, উনি একটা ক্লাস নিত, আমি একটা নিতাম। আমি প্র্যাকটিক্যাল নিতাম, উনি থিওরি দিত। স্যার হচ্ছে ওনাকে বললো যে আপনি আসেন, একাই নিন। হ্যাঁ, উনি হচ্ছে আমারই ডিপার্টমেন্টের বড় ভাই, দুজনেই একসাথে নিতাম। আমি আসার পরে স্যার হচ্ছে ওনাকে বলছে আপনি থাকেন, ওই একাই নিক। এটা আমার কাছে খুব কষ্ট লাগছিল। উনি আমার সিনিয়র বড় ভাই, 4 কি 5 বছরের বড় ভাই, একসাথে গান বাজনা সবকিছু করতাম, ছবি আঁকা। তো উনি পরে আর ক্লাস করে না, আমার পরে মন খারাপ করছে যে তুই না আসলেই পারছিস সেখানে। কিন্তু আমি যে বিশ্বাস করবেন না, আমি যে এখানে আসি আমার 3 থেকে 4 হাজার টাকা লস হয় এই হাফ টাইমের জন্য, কারণ আমি তো ব্যবসায়িক। কিন্তু আমার এই যে, হ্যাঁ, এই যে প্র্যাকটিস গুলো যে হয়,
এই প্র্যাকটিস গুলাটাই আমার হচ্ছে মূল আকর্ষণ। আমি আমি বললে কবি হয় না। না, ওই তাসনিম জানে আমার একটা বিশাল ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে ধরেন 2-3 জন কর্মচারী থাকে, তাদের বেতন আমি 30,000 টাকা দিই মাসে। কিন্তু আমি এখানে মানে 4 ভাগের 1 ভাগও পাই না। পাই কি? এখানে জাস্ট আমার আশা এই যে ছবি আঁকাটা রেগুলার চর্চার মধ্যে থাকে, ব্যবসা করলে এটা থাকে না, এই কারণে এখানে রেগুলার আমি আসি। ঠিক আছে, আমি স্যারকে এর আগে একবার জানাইছিলাম, তো বলছে কিছুদিন নেন না, তারপরে বাদ দিয়ে। এই জন্য মাঝে মাঝে যখন বিরক্ত লাগে তখন আমার ওয়াইফকে পাঠাই দিই এখানে, তখন ওই যে ছোট ভাইদেরকে পাঠাই দিই। যেমন আজকে আমি ডিসিশন নিয়েই নিছিলাম আমি আজকে যাব না, আজকে আমি ঘুমাবো। না স্যার আপনি আসবেন। আপনারা তো কাজ করেন না, স্যার আপনি আমি এসে কি আসবেন। করবো? কাজ করেন আপনারা। আমি কাজ করছি তো স্যার। বেটা তো লাগছে ছেলেদের কাজ করতে হয়নি স্যার। এক্সকিউজ। এইভাবেই বলবে। তাহলে আমরা এই কাজটা একটা কাজ করি, এই দেখেন দেখেন পাগলের মতন খালি আগাই। দেখেন, এই যে এইখানে হচ্ছে এইখানে এইখানে কিন্তু ছায়া পড়তেছে হালকা, তাই না? মাটির ভাবের মধ্যে কিন্তু মাটির মধ্যে তো আলো ছায়া আছে, মাটির কোথাও আমরা উজ্জ্বল দেখবো, কোথাও গাঢ় দেখবো, তাই না? এই দেখেন এই যে কিছু কিছু জায়গা কি করতেছে আমি একটু ডার্ক করে দিলাম, তাই না? এইখানে একটু করলাম, ধরেন যে এইখানে একটু এই যে সাইড দিয়ে একটু মাটির আবহাওয়ার জন্য একটু কি করলাম, একটু ডার্ক করে দিলাম, একটু মাটি মাটি ভাব দিলাম, তাহলে এটা মাটি এবং ঘাসের কম্পোজিশন থাকলো। ইভেন্ট এইখানেও পর্যন্ত আমরা একটু একটু করে একটু একটু করে দিব, যে দেখেন আস্তে আস্তে ছোট ছোট বড় বড় হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে চলে যাবে। এগুলাই হচ্ছে মূল সেন্স, বুঝছেন? এখন ওই তাড়াহুড়া করে আমার ছবি আঁকাতে ইচ্ছা করে না, আমার কাছে মনে হচ্ছে আমি একটা পরিপূর্ণ করব। আপনারা এটা 5 বার প্র্যাকটিস করবেন, 5 বার প্র্যাকটিস করতে করতে যখন হ্যাবিট হবে তখন আপনারা মনে করবেন যে আমরাই বেস্ট। বোঝা গেছে? তো আপনাদের সবারই কাজ থাকলো, যেমন এটা তো শেষ হলো না, এটা শেষ হলো, এটা কিন্তু কিছু হয়নি। এই যে নৌকা টোকা এগুলো সব কিন্তু বাদ আছে, এগুলো জাস্ট খসড়া আপাতত ডিজাইন হয়েছে। যে এটা ঠিক করবে, আর একটু শিকড় বাকড় দিব, তারপর ধরে যে এখানে আমি টোন দিব, টোন দিয়ে এটা ডাইমেনশন নিয়ে আসবো, ডাইমেনশন বলতে এটা তো রাউন্ড, ডাইমেনশনটা নিয়ে আসবো। তারপরে যে এখানে একটু ইরেজ করে একটু আলো দিব। ঠিক আছে, এই বিষয়গুলো আস্তে 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 যখন করবো না, তখন দেখবেন যে এটা দুর্দান্ত লাগবে দেখতে। হ্যাঁ, এই যে এই ডালের পর্যন্ত আমি আলো ছায়া ধরবো, এক পাশে লাইট এক পাশে ডাল, এই ডালে পর্যন্ত আমি আলো ছায়া ধরবো। আমার সেন্স এত দূর থাকা উচিত, বুঝতে পারছেন? তো এইভাবে আমি কোনোদিন কোনো ছোট্ট একটু গল্প করি, এটা শোনার দরকার আছে আপনাদের। আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় কাজ পাঠাইতাম না। তো শিল্পী রফিকুল নবী, যে আপনারা যে জনকণ্ঠ বা প্রথম আলোতে কার্টুন আঁকতো, দেখছেন কার্টুন? তো ওর আমন্ত্রণে আমরা চারুকলা থেকে আমি মোটামুটি, ওয়ালাইকুম আসসালাম, একটু ম্যাম 5 থেকে 7 মিনিট। তো ওখানে আমি প্রথম হচ্ছে, হ্যাঁ, ওখানে আমি হচ্ছে আমার 12টা কাজ পাঠাইছিলাম, আমার অন্যান্য স্যাররা পাঠাইছিল, পাঠাইছিল। টোটাল ওখানে আমার 8টা কাজ বিক্রি হয়েছিল একদিনে। ধরেন ওটা মেলা হয়, একটা মেলার মতন হয়, ওখানে কাজ সব ডিসপ্লে হয়। তো 8টা কাজে আমি মোটামুটি পাইছিলাম মনে হয়, তখন কিন্তু অনেক দাম। তখন ধরেন একটা কাজে যখন আমরা সামান্য এই কাজ করে একটা পেজ পাঠাই দিছিলাম, বাধায়ও না, তখন এই কাজে দেখা যাচ্ছে একটা কাজে আমার বিক্রি হতো 4,000-5,000 করে। 8টা কাজে মোটামুটি আমি 56 না 57 হাজার টাকা পাইছিলাম। হুম। তো ওই টাকা তখন 56-57 হাজার মানে ধরেন এখনকার 3-4 লাখ টাকার সমান। তখন হচ্ছে যে 8-9 সাল, 8-9 সাল ওই টাকা দিয়ে আমার যে ইয়ারের বন্ধু এবং ছোট ভাইরা ছিল ওদেরকে পার্টি দিয়েছিলাম। পার্টিতে কি খাইছে ওটা বলার দরকার নেই, ওখানে একটা পার্টি দিয়েছিলাম। ঠিক আছে, আমরা কিন্তু খুব মজা করি, সবকিছুতে মজা করি আমরা, এগুলো কোনো কিছুতে অড মনে করি না। ধরেন আমরা ওখানে মজা করছি, মজার কথা হচ্ছে স্যাররা কাজ পাঠিয়েছিল 5টা ছাড়া একটা বিক্রি হয় না। আমার এক সিনিয়র আপু 2টা বিক্রি হয়েছে, আমার বিক্রি হয়েছিল মানে 7টা না 8টা, আর ছোট ভাইদের বিক্রি হয়েছিল 4টা। এই টোটাল হচ্ছে আপনার 14 কি 15টা কাজ বিক্রি হয়েছিল, প্রায় 70টা কাজের মধ্যে। ওই দিনই আমি জীবনে প্রথম কাজ পাঠিয়েছিলাম। কাজ পাঠিয়ে ওই যে কয়েকজনকে গিফট দিয়েছিলাম, টাকা দিয়ে আমি কি করবো না, হঠাৎ করে এতগুলো টাকা আসছে, তখন ওই যে ম্যাডামও ছিল না। না, ও তো আমার আসলে বান্ধবী, আমি তো ওকে আসলে তখন বান্ধবী ওই যে বান্ধবী পার্টি করছে, বান্ধবীও খাইছে। না 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 না, ব্যাপার হচ্ছে আমরা এটা দেখা যাচ্ছে বছরে একটাবার একটু ফুর্তি করাই যায়। যেমন আমার বাসায় হচ্ছে আমার বড় ভাই, আমার ছোট বোন, আমি, আমার ভাবি, মেজো ভাবি সবাই মিলে ওরা পার্টি করছিল। জীবনে কোনোদিন খাইনি, একদিন হচ্ছে যে ওই যে ওটা নিয়ে এসে সবাই মিলে খাইছিল, তা আমি একটু চুরি করে খাইছিলাম।
তো এটাকে আমরা এভাবে দেখি না, আমরা যদি কোনো অন্যায় করি সেটা এসে বাসায় বলি যে এই কাজটা হয়েছে আমার দ্বারা। তো আমরা এটা যখন একসাথে পার্টি করি, আমার ওয়াইফের সাথে আমার পরিচয় হচ্ছে, পরিচয় ঠিক না, পরিচয় তো 2005 সাল থেকেই, কিন্তু ওর সাথে আমার হঠাৎ বিয়ে হয়ে গেছে বুঝছেন, আর কিছুই না, বান্ধবী আমার। ও দেখা যাচ্ছে আপনার 4th ইয়ারের পরে তার সাথে আমার এই যে সম্পর্কটা হয়েছে, আর কিছুই না বুঝছেন। তো ওগুলা নিয়ে আমরা এতটা ইয়ে করি না, এটাই আঁকাবেন, এটা এটা টেস্ট নাই, রাবার নাই। আচ্ছা শোনেন, আপনি আপনার আপাতত যেটাই আছে বাসাতে সেটাতে আঁকাবেন, আর আপনি হচ্ছে এই একটা সেট কিনে নেবেন,